গতদিন পর্যন্ত আমরা হাইগেনের নীতির আগ পর্যন্ত আমরা পড়েছিলাম তরঙ্গ মুখ নিয়ে আমরা একটা কথা বলেছিলাম। আসলে তরঙ্গ মুখের বিষয়টা কিন্তু যত যাই বলো একটু জটিল, এটাকে সহজ করে তোমাকে নিতে হবে। তুমি চেষ্টা করবা, আমরা বলবো এর আন্ডারে তুমি যতটুকু সহজ করে নিতে পারো। তাহলে যদি কোনো একটা জায়গা থেকে একটা বা ভিন্ন ভিন্ন সোর্স থেকেও যদি ভিন্ন ভিন্ন তরঙ্গ বের হয় একটা নির্দিষ্ট সময় পরে, আপনি মিউট করে আছেন স্যার, সাউন্ড হচ্ছে না স্যার। স্যার, মিউট করে মিউটে রাখুন গেছি স্যার। স্যার আপনি মিউট করা। এসএমএস দাও কেউ। আরে এখানে না বলে মেসেজে বল। স্যার মনে হয় আমাদের কথাও শুনতে পাইতেছে না, মেসেজে দেখ। হয়তো বা শুনতে পাইতেছে। ওয়েট, স্যারে বলেন না, স্যারের কথা বলেন না। স্যার কি বলতেছে? স্যার আপনি মিউট করা। স্যার তো অনেক কিছু বলে বলাইছে এখান দিয়ে। স্যারের ফোনে ফোন আসছে তাই হয়তো বা কথা বলে। স্যার কথা বলতেছে। স্যার লাস্ট কবে আমাকে এরকম আইসিসি করতে কইছে? এখন হিসাব করা হন ক্যালেন্ডার দেখে। নাই ভাই, এখন তোমাদের বিষয়টা হইলো যে এখানে যে তরঙ্গমুখের বিষয় যখন আমরা যখন চিন্তা করি যে এখান থেকে যখন তরঙ্গের অবস্থা, তাই তরঙ্গগুলা আমরা সবসময় সরল রেখা দিয়েও প্রকাশ করতে পারি, আবার আমরা তরঙ্গ আকারেও আমরা এভাবে বলি আলোক রশ্মিগুলাকে। তাহলে এরকম তরঙ্গ আকারে বলি বা সরল রেখা দিয়ে আমরা প্রকাশ করি, যাই করি না কেন একটা সময় পরে যে সকল কণাগুলো সমদশায় থাকে, এখানের কণা এখানের কণা সমদশায়, এর করেসপন্ডিং এর কণা হয়তো এটা, এর করেসপন্ডিং এর কণা হয়তো এটা। দেখা যাচ্ছে যে আমরা যদি সরল রেখা দিয়ে যখন চিন্তা করি তখন আমরা হয়তো এভাবে আমরা একটা রেখা বিবেচনা করি, এভাবে একটা রেখা বিবেচনা করি। আবার দেখা যাচ্ছে যদি আমরা সরল রেখা হয়তো যখন না ধরি, আমরা যদি তরঙ্গই ধরি, তাহলে তোমার বিষয়টা কিরকম? বিষয়টা হলো দেখা যাচ্ছে যে এইরকম তরঙ্গের উপরে যে সকল কণাসমূহ সমদশায় তাদের সংযোজক সরল রেখা, ওইটাই তরঙ্গমুখ, এইটাই তরঙ্গমুখ এখানে। তাই তোমরা অবশ্যই তোমাদের প্রমাণ করতে বলেছিলাম যে হাইগেনের নীতিটা প্রমাণ করতে বলেছিলাম। তাহলে হাইগেনের নীতিটা যে প্রমাণ করতে আমরা বলেছিলাম যে নীতিটা না, হাইগেনের নীতিটা যে প্রতিফলন এবং প্রতিসরণের সূত্র যেটা আমরা প্রমাণ করতে বলেছিলাম। তাহলে তোমরা সেখানে প্রমাণ করে করতে পারছো? স্যার আবার মিউট হয়ে স্যার আপনি কিছুক্ষণ পর পর মিউট হয়ে যান। স্যার আপনার ফোনে মেবি কল আসে। আমি কিছুক্ষণ পর পর মিউট হয়ে যাই, ওই যে ফোন আসে এই জন্য। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ওখানে তোমরা যে ইসের দুইটা দেখেছো, প্রতিফলনের সূত্রটা যে দেখেছো, সেখানে তুমি দেখো ওখানে কিন্তু বোঝার বিষয় হলো শুধু তরঙ্গ মুখের অবস্থানটা। তাহলে এটা কি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো না? কারো আপত্তি আছে? যদি আপত্তি থাকে তাহলে আমি দেখাবো, আর যদি তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যায় তাহলে পাস দিয়ে দেবো। কি অবস্থা তোমাদের অবস্থাটা বর্ণনা করো এখানে। হ্যাঁ বলো স্যার, একটা লাইন একটু বুঝতে অসুবিধা হচ্ছে স্যার। কোন এনএবি আর কোন বিএই সমান কোন বিএই কোন এবি। স্যার এইখানে যে দুটো বুঝছি কোন জায়গায় সমস্যা হয়েছে সেটা পরে বুঝলাম, কিন্তু তার আগের হিসাবগুলো সব বুঝছি, তরঙ্গমুখের বিষয়টি সব বুঝছি। বাকিরা? জি স্যার, আগের গুলো বুঝছি। আগের গুলা বাকিদের কারো অসুবিধা আছে? এই তোমরা কিন্তু এখানেও আরেকটা ফাঁকিবাজি করো যে তোমরা কোনো কিছু প্লেস করো না ঠিক মতো। এখানেও কিন্তু তোমাদের একটা ফাঁকিবাজি আছে যে কোনো কিছু তোমরা প্লেস করো না। মানে প্লেস করো না বলতে তোমরা যে আসলে কি করো,
এটাও আসলে বোঝা বড় মুশকিল। আচ্ছা, যাই হোক, এখানে তাহলে দেখো, মানে এই হলো আমাদের সিচুয়েশন। তাহলে আমরা কোনো একটা জায়গা থেকে যখন আমরা মূলত তরঙ্গমুখের বিষয়টা আমরা যখন চিন্তা করি, তখন সেখান থেকে কি করি, এখানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করি। এর সোজা, মানে এর কোন একটা জায়গা থেকে এখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করি, বা এইচ এ সোর্স, এখান থেকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ অঙ্কন করি, এখানে কেন্দ্র করে একটা বৃত্তচাপ অঙ্কন করি। তাহলে এই সোর্স থেকে এর সমান পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলে, এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলে, সেই দুই বৃত্তচাপের স্পর্শক যে রেখাটা, যদি এখানে আরো একটা তরঙ্গ হয়, যদি সে এরকমের যায়, তাহলে এখানে কেন্দ্র করে এই পর্যন্ত ব্যাসার্ধ, এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করি। এগুলা যে বিন্দুগুলাতে মানে স্পর্শ করে, সেই স্পর্শ বিন্দুগুলা যদি আমরা এখানে যোগ করি, স্পর্শ বিন্দুগুলা যদি যোগ করি, তাহলে ওই রেখাটাকেই আমরা মূলত তরঙ্গমুখ বলি। তাহলে তোমার যখন হাইগেনের নীতিতে এই প্রতিফলনের যে সূত্রটা, সেটা যদি আমরা যখন দেখি, সেখানে দেখো ক্লিয়ার যে এখানে এইটা একটা প্রতিফলক তল এক্স ওয়াই, একটা প্রতিফলক তল, এইটা একটা মনে করো অবিলম্ব, এইটা হলো এ আর এইটা হলো এন। তাহলে এখানে একটা আলোক রশ্মি তোমার এখানে আসলো, এইটা হলো সি আলোক রশ্মি, এই পথে আসলো। তাহলে সি আলোক রশ্মি যখন এখান থেকে এসে এ বিন্দুতে এসে যখন এখানে পড়ে, এইটা যেহেতু প্রতিফলক তল, একটা অস্বচ্ছ তল, তাহলে এখানে এসে সে বাধা পায়। বাধা পেয়ে তো আর প্রতিসরণ ঘটবে না, অবশ্যই কি ঘটবে, এখানে প্রতিফলন ঘটবে। তাহলে প্রতিফলন যদি ঘটে, তাহলে এখান থেকে যদি আরো একটা রশ্মির কথা আমি বিবেচনা করি, তাহলে একইভাবে এইটার একদম সমান্তরালে, হয়তো আমার অঙ্কনে একটু ত্রুটি থাকতে পারে, কিন্তু তোমাকে কিন্তু ওইটাই ধরে নিতে হবে, এই সমান্তরাল রশ্মিগুচ্ছই কিন্তু ধরে নিতে হবে যে এটা মনে করো একটা কিউ রশ্মি। তাহলে যতক্ষণে এই রশ্মিটা সি এ রশ্মিটা, এটা কিন্তু আলোক রশ্মি, আমি তরঙ্গ আকারে না দেখি, আমি একটা সরল রেখা দিয়ে দেখাইলাম, আলোক রশ্মি। সি এ রশ্মিটা সি থেকে এ বিন্দুতে আসে, একইভাবে এই কিউপি রশ্মিটা তোমার হয়তো এখান থেকে এই কিউপি রশ্মি এই একই সময় একই বেগে যেহেতু চলে, যেহেতু এখানে উপরের এই মাধ্যমটাই শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, তাহলে এখানে আলো যে বেগে আসতেছে, এই রশ্মিটাও একই বেগে আসতেছে। তাহলে যদি টি সময়ে এ সি এ দূরত্ব অতিক্রম করে, তাহলে এও ঠিক সম পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, কিউপি। তাহলে কিউপি এবং সি এ এই দূরত্ব দুইটা সমান, এটা কিন্তু নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। তাহলে যদি দূরত্ব দুইটা সমান হয়, সি এ ইকুয়ালস টু কিউপি, এই দূরত্ব দুইটা সমান। তাহলে এরা ওই সমান সময় পরে আবার দেখা যাচ্ছে, যেহেতু একই বেগে চলতেছে, একই সময় পরে, তাহলে এর কণাগুলো সমদশা, একই দশায় চলে আসতেছে। তাহলে এখান থেকে এইখানের যে তরঙ্গের উপরের যে কণাটা, তার যে দশা, আর এখানে যে কণাটা, তার যে দশা, এরা হইল সমান দশা। তাহলে আমি যদি সি কে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করি, আবার কিউ কে কেন্দ্র করে কিউপি এর সমান ব্যাসার্ধ এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করি, এই দুইটা বৃত্তচাপকে স্পর্শ করে এখানে যদি আমি যোগ করি, তাহলে এই যে রেখাটা, এই রেখাটা কি আমরা বলি তরঙ্গ মুখ। কোনটাকে? এপি রেখা। এই এপি রেখাটা হলো একটা তরঙ্গ মুখ। তাহলে এখানে তোমরা শুধুমাত্র এই ঘটনা কিন্তু আমাদের এই রকমই, এদিকে তোমার যাচ্ছে, এখানে তোমার অসংখ্য তরঙ্গ যাচ্ছে, তাহলে অসংখ্য তরঙ্গ যাচ্ছে, যদি এর এই কণার দশা, এই কণার দশা, এই কণার দশা সমান হয়, এটা একটা তরঙ্গ। এখানে কি একটা, এটা কোটি কোটি বিন্দু, হয়তো এখানের বিন্দুটা সমদশায়, এইটা একটা তরঙ্গ মুখ। এখানের এই বিন্দুটা সমদশা আছে, এইটা একটা তরঙ্গ মুখ। এখানে এই কণা এখানের কণা যদি সমদশায় থাকে, এরা একটা তরঙ্গ মুখ যে আমি একটা রেখা অঙ্কন করছি একটাই হবে এরকম কোনো কথা নাই, এখানে লক্ষ লক্ষ তরঙ্গ মুখ থাকতে পারে। তাহলে সামনের দিকে যখন এখান থেকে শুরু হয়, আমরা বলি এই তরঙ্গ মুখটা পরিবর্তিত এখানে আসলো, তখন এইটাকে আমরা সেকেন্ডারি তরঙ্গ মুখ বলি, এটা প্রাইমারি।
আবার কিছুক্ষণ পরে তরঙ্গমুখের অবস্থান এখানে আসলো, তখন এইটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। আবার কিছুক্ষণ পরে এখানে আসলো, এইটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। আবার কিছুক্ষণ পরে এখানে আসলো, এইটা প্রাইমারি, এইটা সেকেন্ডারি। এরকম আসতেই থাকতেছে। তাহলে এগুলাই আমরা এখানে সাধারণত চিন্তা করি। তাই তরঙ্গমুখীর বিষয়টা যে আসলে এরকম, তাহলে আমার যেহেতু এই পজিশনেই রাখতে হবে যে এই কণার এই কণা সমদশায় আছে, সুতরাং এইটা একটা তরঙ্গমুখ। এর পিছনে যে তরঙ্গমুখ নাই তা কিন্তু না। তাহলে এখানে যদি এই কণা আর এখানের কণা সমান হয়, তাহলে এখান থেকে রেখা টানলে সেটাও একটা তরঙ্গমুখ হবে। তাহলে তরঙ্গমুখের বিষয় হলো এরকম যে সমদশা সম্পন্ন কণাগুলো। আমি কিন্তু বারবার তরঙ্গমুখের কথাগুলো বলে যাচ্ছি, কারণ এই টোটাল বিষয়গুলাই এখানে নির্ভর করতেছে তরঙ্গমুখের উপরে। তাহলে তুমি যখন এরপরে এখান থেকে এই রশ্মিটা এটা প্রতিফলিত হয়ে হয়তো এখানে চলে আসলো, তাহলে প্রতিফলিত হয় হয়তো বা মনে করো যে এইখানে আসলো এবং সেটাও শূন্য মাধ্যমে, এবং সেটা হলো মনে করো এবি পথে আসলো, মানে এবি পথে বলতে এবি বিন্দু বি বিন্দুতে আসলো, তাহলে এই দিকে। আর ততক্ষণে এই রশ্মিটা কি এখানে বসে থাকবে? কিউপি বসে তো আর থাকবে না, সে পি থেকে কোথায় চলে যাবে? পি থেকে সে চলে যাবে হলো এই যে এই জায়গাতে। তাহলে এই জায়গাতে যদি পি থেকে এখানে চলে আসে এবং এইটা যদি তোমার হয় ই, এইটা যদি হয় তোমার ই, তাহলে এইটা হয়তোবা এখানে এইটা তুমি বি ধরো, আর একটু আগে ধরো, তাহলে তোমার এখানে এই যতক্ষণ বসে এই পি থেকে ই বিন্দুতে আসে কিউপি রশ্মিটা, কিউপি রশ্মিটা পি থেকে ই বিন্দুতে আসে, ঠিক তত সময়ে এই সি এর রশ্মিটা প্রতিফলিত হয় সিবি, সিবি পথে যায়, মানে সিবি দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে আবার যেহেতু এই শূন্য মাধ্যমেই যাচ্ছে, এই এর সেকেন্ড পোর্শনও শূন্য মাধ্যমে যাচ্ছে, শূন্য মাধ্যমে যাচ্ছে, তাহলে এই নির্দিষ্ট সময় পরে, একই সময় পরে, তাহলে এখানে আমরা এর আগেও আমরা কিন্তু আলাপ আলোচনা করেছিলাম যে এ পর্যন্ত আসতে সময় লাগছে মনে করো 6 সেকেন্ড, এখান থেকে এই পর্যন্ত আসতে সময় লাগছে 10 সেকেন্ড, তাহলে এখান থেকে এই পর্যন্ত 6 সেকেন্ড, তাহলে এখান থেকে এই পর্যন্ত 4 সেকেন্ড, তাহলে এটারও এখান থেকে এই পর্যন্ত 6 সেকেন্ড, আর এখান থেকে এই পর্যন্ত 4 সেকেন্ড। তাহলে এটা এবি 4 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, পিই সেও 4 সেকেন্ডে একই দূরত্ব অতিক্রম করবে। তাহলে পিই আর এবিও কিন্তু এখানে মূলত সমান। তাহলে তোমার যেহেতু এই তরঙ্গ এখানে শেষ হয়েছে, এখান থেকে স্টার্ট হয়ে সে এখানে আসছে, আর এটাও যেহেতু পরবর্তী অংশটা পি থেকে স্টার্ট হয়ে ই বিন্দুতে আসছে, তাহলে নতুন তরঙ্গমুখ আবার কি হবে? তাহলে তুমি এই পি কে কেন্দ্র করে পি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে তুমি একটা বৃত্তচাপ আঁকবা, আবার এ কে কেন্দ্র করে এই যে শুরুটা এখানে আসছে বি পর্যন্ত, তাহলে এ কে কেন্দ্র করে এ বি সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবা। এই দুই বৃত্তচাপ দেখা যাচ্ছে যে এই এখান থেকে অঙ্কন করলে তোমার এরকম যে বৃত্তচাপটা, এই দুই বৃত্তচাপ এখানে তোমার আবার একটা বিন্দুতে সেট করছে। তাহলে এই যে বিন্দু মানে এই সংযোজক সরলরেখা বিই, এটা হইলো তোমার নতুন তরঙ্গমুখের অবস্থান। তাহলে বিইটা আবার নতুন তরঙ্গমুখ। তাহলে এই রশ্মিটা এখানে এসে হয়তো এই পথে সে প্রতিফলিত হয়ে আবার চলে গেছে, তাহলে ওইটা আমাদের তো ডাজেন্ট ম্যাটার। তাহলে আমরা এইখানে তুমি দেখো তোমার বইয়ে এভাবেই চিত্রটা প্লেস করা আছে। তাহলে এখান থেকে যদি আমি আর এখন চিন্তা করে দেখি, এখন তোমরা একটু দেখো এখানে যে জ্যামিতিক হিসাবগুলো তারা এখানে দিয়েছে সেটা কিভাবে দিছে। তাহলে সেটা যদি আমরা একটু দেখি জ্যামিতিক হিসাবগুলো, সেগুলো দেখো যে এ এন এইটা একটা লম্ব, এইটা একটা লম্ব রেখা। তাহলে এইটা যেহেতু একটা লম্ব রেখা, তাহলে তোমার সি এ যে রেখাটা সে এই অবিলম্ব হইছে এন, আর এখানে তোমার এপি, তাহলে সি এ পি এই টোটাল কোণটা 90 ডিগ্রি। এইটা তোমার বুঝতে কোনো ঝামেলা আছে কিনা? এইটা কেন 90 ডিগ্রি? এখন তোমরা অনেকে মনে করো এপিটা হইলো এই সি এর উপরে লম্ব। কেন লম্ব? এইটা হয়তো অনেক সময় বোঝো না। এটা কিছুই না, এটা হলো তোমার একটা বৃত্ত, একটা বৃত্ত, এই হলো তার সেন্টার, এই হলো তার রেখা। এখন তোমার এখান থেকে দেখা যাচ্ছে এই যে রেখা ও, এখানে তোমার এইখানে যদি আমি একটা স্পর্শক টানি, তাহলে
স্পর্শক যদি টানি তাহলে তুমি খেয়াল করো এই অংশটা যদি আমি মুছে দেই তাহলে বিষয়টা কি রকম দাঁড়াচ্ছে, এখানে এই কন্ডিশনটা হচ্ছে না। তাহলে স্পর্শক আর এটা হলো কেন্দ্র, তাহলে স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ এই স্পর্শকের উপর হয় লম্ব, এই কোণটা হয় 90 ডিগ্রি। এটা তোমরা জ্যামিতিতে পড়ছো সবাই। তাহলে এখানে তোমার কি হইল, সিএ, এই সি কে কেন্দ্র করে যেহেতু তুমি এখানে বৃত্তচাপ অঙ্কন করছো, এখানে পুরো বৃত্ত কিন্তু অঙ্কন করা যায়, আমি শুধু একটা চাপ অঙ্কন করছি। তাহলে সিএ রেখার উপরে এপি রেখাটা হইল তোমার স্পর্শক। তাহলে স্পর্শক যেহেতু, তাহলে তোমার এইখানে এদিকেও সে এর সাথে 90 ডিগ্রি কোণ সৃষ্টি করে, আর এখান থেকেও সে এই পি এর সাথে এখানেও সে 90 ডিগ্রি কোণ সৃষ্টি করে। তাহলে আমরা ওই ওই যুক্তিতে ওই লজিক অনুযায়ী আমরা বলতে পারি সি এ পি কোণ এইটা হইলো 90 ডিগ্রি। তাই সি এ পি কোণকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, সি এ এন প্লাস এন এ পি সমান সমান 90 ডিগ্রি। এইটা আমরা বলতে পারি। এটা যদি আমরা বলতে পারি, আবার তুমি খেয়াল করে দেখো এই জায়গায় যেহেতু এ এন অবিলম্ব, এই এ এনটা তোমার এ এক্স এই রেখার সরি এ ওয়াই এই রেখার উপরে লম্ব, তাহলে নিঃসন্দেহে এইখানের এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই কোণটাকে কি কি কোণ বলা যায়, এই কোণটাকে কি কি কোণ বলা যায়, এই কোণটাকে বলা যায় এন এ বি প্লাস বি এন এ পি প্লাস পি এ ই এন এ পি প্লাস পি এ ই এইটা হইলো 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এই দুইটা সমান করা যায়, সমান করলে এইটা ইকুয়ালস টু যদি আমরা এখানে লিখি যে এইটা 90 না লিখে আমরা যদি এন এ পি প্লাস পি এ ই এইটা লিখি, এইটার এইটা কাটা যায়, তাহলে এইখান থেকে থাকে কি, এইখান থেকে থাকে হলো সি এ এন কোণ ইকুয়ালস টু পি এ ই কোণ, পি এ ই কোণ, সি এ এন কোণ। তাহলে সি এ এন কোণটাকে মূলত কি কোণ বলা যায়, আপতন কোণ আই ইকুয়ালস টু আই। এটা আমরা সবাই ক্লিয়ার, এখানে কোনো মনে হয় আপত্তি নেই। তাহলে পি এ ই কোণ, পি এ ই, তাহলে এই কোণটাও এখন তোমার হয়ে গেল কি, আফটার অল এই যে পি এ ই এই যে কোণটা, এই কোণটা হয়ে গেল আইকন, আর এটাও আইকন। তাহলে এখানে সি এর রশ্মির প্রতিফলিত রশ্মি হচ্ছে এবি, তাহলে প্রতিফলন কোণ হইল এন এ বি কোণ। তাহলে এন এ বি কোণ এইটা মূলত আর কোণ। তাহলে আমার তো প্রমাণ করতে হবে আইকন ইকুয়ালস টু আর কোণ। তাহলে এইখানের কোণটা যদি আইকন হয়, আবার দেখো এ বি ই এই যে সমকোণী ত্রিভুজ এ বি ই আর এ পি ই এটাও সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এখানের এই কোণটা 90 ডিগ্রি, ওই সেই লজিকের মতো এই যে স্পর্শকের উপরে এখানে কোণ 90 ডিগ্রি, এখানেও এই পি বিন্দুতে এটাও স্পর্শক, এই রেখার স্পর্শকের এখানে কোণ, তাহলে এই কোণ 90 ডিগ্রি, দুইটাই সমকোণী ত্রিভুজ, দুইটার বিপরীত বাহু এই, এটারও বিপরীত বাহু এই, অতিভুজ সমান। আবার এই দুই ত্রিভুজের এখানে তোমার এপি আর পিই, তাহলে তোমার এখান থেকে আমরা বলতে পারি এপি না এবি আর পিই এরাও পরস্পর সমান। সেই কন্ডিশন অনুযায়ী এ পিই আর এ বিই এই দুই কোণ, দুই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। যদি সর্বসম ত্রিভুজ হয় তাহলে সমান সমান বাহু কোনটা, এবি, এবি বাহু সমান। তাহলে সর্বসম ত্রিভুজের যে যে বাহু সমান তার করেসপন্ডিং যে কোণ, তার বিপরীতের যে কোণ
সেই কোণ দ্বয় পরস্পর সমান হবে। তাহলে এবি বাহুর বিপরীত কোণ কোনটা? এ বি ই ত্রিভুজের এবি বাহুর বিপরীত কোণ হইল এ ই বি কোণ। তাহলে এ ই বি কোণ ইকুয়ালস টু, তাহলে এবি বাহুর সমান বাহু কোনটা? পিই। তাহলে পি এর বিপরীত বাহু কোণ কোনটা? পিই এর বিপরীত কোণ হলো পি এ ই ইকুয়ালস টু পি এ ই। আবার একটু আগে তুমি বের করছো পি এ ই কোণ, এইটা সমান সমান আই কোণ, এইটা সমান সমান আই কোণ। তাহলে পি এ ই কোণ, এই যে পি এ ই কোণ, এইটা যদি আই কোণ হয়ে যায়, তাহলে এইখানের কোণ আবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এন এ পি, এন এ, এখানে আমরা আর কোণ লিখছি কোনটা? এন এ, ও এন এ বি কোণ। তাহলে এন এ বি, এই কোণ কোনটা? এই এন এ বি কোণ, এইটা হলো আর কোণ। তাহলে এই যে এন এ বি কোণ যে আর কোণটা, এই কোণের পরিবর্তে তাহলে এখানে এ ই বি কোণ, এটাও লেখা যায় কিনা? এটাও লেখা যায় কিনা? এখানে আমার চিত্রটা একটু এখানে বেশি হিজিবিজি হয়ে গেছে, তুমি এখন বই থেকে তুমি মিলাই দেখো। এখন তোমার ওইখানে হুবহু এই পর্যন্ত আমরা প্রমাণ বুঝলে, এখন এই কোণ আর এই কোণ যে সমান আবার সেটাও লেখা যায়। তাহলে এই কোণ আর এই কোণ আই কোণ, আবার এই কোণ আর এই কোণ সমান, তাহলে আই কোণ ইকুয়ালস টু আর কোণ। ফাইনালি এই জিনিসটাই ওখানে লেখা যায়। তোমরা একটু এক নজর সবাই এখন বইয়ের সাথে চিত্র ওখানে মিলাই দেখো। এখানে কোণের প্রবলেম ছিল কোনটা জায়গাটায়? কোণের প্রবলেমটা ছিল আর কোন জায়গায়? এইখানে এই যে তোমরা বইয়ের চিত্রটা বের করো, সেই বইয়ের চিত্রে দেখো এন এ বি কোণ প্লাস বি এ ই কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি, ওইটা ধরে বি এ ই কোণ প্লাস এ ই বি কোণ, ওইটা কেটে দিছে, তাহলে আর কোণ ইকুয়ালস টু এ ই বি কোণ। এই বি কোণটাকে আবার আর কোণও বলা যায়। আবার এই বি কোণটা আই কোণেরও সমান। তাহলে ওইটা যেহেতু আই কোণেরও সমান, ওইটা আবার আর কোণেরও সমান, তাহলে ওই একই কোণ আই এরও সমান, আপতন কোণেরও সমান, আবার একই কোণ প্রতিফলন কোণেরও সমান। তাহলে আলটিমেটলি আপতন কোণ আর প্রতিফলন কোণটা সমান। কথা বোঝো নাই? এখানে জি স্যার। কোন জায়গায় ঝামেলা ছিল? স্যার দ্বিতীয় ক্ষেত্রে ওই কোণেরটাই স্যার, এই যে বিএই কোণের স্যার, আর সমান BAE, যে এই বি কোণ। জি স্যার, ওই অতটুকুই ওখানে তো অসুবিধা। বি বিন্দুতে তো 90 ডিগ্রি কোণ, তাহলে তার বিপরীত কোণ দুইটার সমষ্টি কি? জি বি স্যার, 90 বিন্দুতে তো ডিগ্রি। 90 ডিগ্রি কোণ, তাহলে ওই ত্রিভুজের অন্য যে কোণ দুইটা থাকবে সেই কোণ দুইটার সমষ্টি কি? 90 90 ডিগ্রি। ডিগ্রি। তাহলে লিখছে না, সেটাই তো লিখছে ওখানে। স্যার বুঝো নাই? এই যে প্রমাণটা আছে স্যার, এই যে চিত্রটা স্যার পরীক্ষা দিয়ে স্যার প্রমাণটা কখনো চাইতে পারে, এই না, জ্যামিতিক প্রমাণটা? প্রমাণ কখনোই পরীক্ষায় আসবে না। জাস্ট প্রমাণটা আমরা করলাম বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য, আর কিছু না। এখন প্রতিসরণের যে সূত্রটা প্রমাণ করছে একদম সেম, প্রতিসরণের সূত্রটাও সিমিলার ওয়েতে চিন্তা করছে, কিন্তু প্রতিসরণের জায়গাটা আরো সহজ, আরো সহজ। সেখানে তোমার কি হয়েছে? সেখানে তোমার এরকম হয়তোবা এখানে তোমার পানি রাখা হয়েছে, সে মনে করো। তাহলে এখানে যদি পানি রাখা হয়, আর এখানে যদি তোমার একটা অবিলম্ব আমরা টানি, এইটা যদি একটা বিবের তল হিসেবে আমরা এখানে চিন্তা করি, বিবের তল এটাকে এক্স ওয়াই ধরছে, আর এখানে যে অবিলম্ব এন এ এন প্রাইম এটা ধরা হয়েছে, তাহলে এখানে তো পানি এই মাধ্যম। তাহলে এখানে একটা আলোক রশ্মি তোমার এখান থেকে হয়তো সি এর রশ্মি এ বিন্দুতে এসে পড়ছে, আর এ বিন্দুতে এসে পড়ে সে কি করছে? সে প্রতিসরিত হয়ে তাই সোজা পথে যাবে না, অবিলম্বের দিকে বেঁকে যাবে, হয়তো সে এই পথে এদিকে সে চলে আসছে, একটু বেঁকে যাবে। তাহলে এইটা তোমার নিঃসন্দেহে আপতন কোণ
আর এইটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। তাহলে এখান থেকে আপতন কোণ, প্রতিসরণ কোণ। এখানে আপতন কোণ আর প্রতিসরণ কোণ কিন্তু সমান প্রমাণ করতে হবে না, প্রতিসরণের সূত্র মানে স্নেলের সূত্র প্রমাণ করতে হবে। একইভাবে আরেকটা সমান্তরালে আলোক রশ্মি যদি এইভাবে যদি আসে, এখান থেকে সমান্তরাল আলোক রশ্মি, এটা যদি আমরা বলি কিউ, তাহলে তুমি খেয়াল করে দেখো কিউ থেকে এইটা যদি হয় ই বিন্দু, এইটা যদি হয় ই বিন্দু, তাহলে কিউ ই রশ্মি কিউ থেকে ই বিন্দুতে আসলো, কিউ থেকে ই বিন্দুতে আসলো, তাহলে তোমার এই যে সি থেকে এ বিন্দুতে আসার যে সময়, কিউ থেকে ইতে কি সেই সময় আসবে না তার থেকে কম সময় আসবে না বেশি সময় আসবে? তার থেকে বেশি সময় আসবে স্যার। বেশি সময় লাগবে। তাহলে সি থেকে এতে আসতে যে সময় লাগে সেই সময় এই রশ্মিটা মনে এখানে আসলো, এখানে আসলো, এটা মনে করো পি বিন্দু এইটা। তাহলে এই যে সি এ, এখানে যদি তুমি ধরে একটা বৃত্তচাপ আঁকো কিউপি, বৃত্তচাপ আঁকো, এই দুইটা যদি যোগ করো তাহলে তোমার কি পাওয়া গেল? এখানে পাওয়া গেল মূলত এপি। তাহলে এপিটা কি? এখানে তরঙ্গমুখ, স্যার তরঙ্গমুখ। কারণ তুমি দেখো এই সি থেকে এ পর্যন্ত আসলো আর কিউ থেকে পি পর্যন্ত আসলো, সমান বেগে সমান মাধ্যমে আসলো, একই বেগে, তাহলে একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে। তাহলে সি এ আর কিউপি সমান, সি এ এবং কিউপি সমান, তাহলে তরঙ্গমুখ এইটা। এখন সি এ রশ্মিটা কি করবে? হঠাৎ করে সে পানিতে ঢুকবে। এখানে তার প্রতিফলক তল পায় নাই, মানে প্রতিফলনও হয় নাই। এখানে কি হবে? প্রতিসরণ। তাহলে কিউপি রশ্মি কি পি বিন্দুতে এসে কি প্রতিসরণ ঘটবে? পি বিন্দুতে এসে প্রতিসরণ ঘটার মতো সিচুয়েশন হয়েছে? হয় নাই। না স্যার। কিউপি রশ্মি সে আরো সামনে আগাবে, কিন্তু সি এর রশ্মিটা সেও সামনে আগাবে, কিন্তু কোন মাধ্যমে? অন্য মাধ্যমে। উপরে যদি বায়ু থাকে, নিচে কি পানি, তাহলে এই বায়ু মাধ্যমে যে বেগে আসছে পানির ভিতরে কি সেই বেগে সে প্রবেশ করবে? কি মনে হয়? না তোমার? স্যার, না স্যার। না স্যার। পানির ভিতরে সেই বেগে প্রবেশ করবে না। সে করবে বেশি বেগে না কম বেগে? কম বেগে স্যার। যার প্রতিসরাঙ্ক বেশি সেখানে বেগ কম, মানে ঘনত্ব বেশি, থিকনেসটা বেশি। তাহলে থিকনেস বেশি হলে বেগ কমে যায়। যেহেতু বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক 1, পানির প্রতিসরাঙ্ক 1.33, তাই যার প্রতিসরাঙ্ক বেশি সেখানে বেগ কম। তাহলে এই কিউপি রশ্মি পি বিন্দুতে আসার পর যে সময় পিই দূরত্ব অতিক্রম করে, যে সময় পিই পথে আসে, পিই দূরত্ব অতিক্রম করে, একই সময় এই এ বিন্দুতে আসার পর সি এর রশ্মি এখানে পানির ভিতরে সে কি পিই এর সমান দূরত্ব অতিক্রম করবে? একই সময় এই পিই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে সেই সময় প্রতিসরণের পর এই সি এর রশ্মিটা পিই এর সমান দূরত্ব অতিক্রম করবে, না তার থেকে কম অতিক্রম করবে, না বেশি অতিক্রম করবে? কম অতিক্রম কম করবে। অতিক্রম করবে স্যার। কারণ বেগ কম। এটা কিন্তু নিঃসন্দেহে বোঝার কথা, কম অতিক্রম করবে, কারণ সে এখন ঢুকে গেছে গণমাধ্যমে, বেগ কমে গেছে। তাহলে সমান সময় লাগলো, তাই বেগ যেহেতু কমে গেছে, তাহলে পি এর সমান হয় নাই। তাহলে মনে করো এই পর্যন্ত রশ্মিটা আসলো, এই পর্যন্ত, এইটা মনে করো তোমার, এইটা হইলো বি, এইটা হইলো বি বিন্দু, এই পর্যন্ত আসলো। এটা ওই তোমার বইও এটা বি ধরছে। তাহলে আর ওই সময় মানে একই সময় এই কিউপি রশ্মিটা পিই পর্যন্ত চলে গেছে। তাহলে এ কম দূরত্ব অতিক্রম করছে, তাহলে এর আস্তে 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 সময় কম লাগতেছে, বাট ওই একই সময় পরে রশ্মি সে পিছেই আসতেছে, সে বেশি সামনে যাচ্ছে,
আর আরেকজনে আস্তে আস্তে পিছিয়ে পড়তেছে, কিন্তু সমান সময়ে তারা সমদশায় আসে। এক্ষেত্রে তাদের দশার পরিবর্তন হয় না, অতিক্রান্ত পথ হয়তো কমে যায়, হয়তো সে পুরোপুরি দুইটা চক্র দিয়ে ফেলায় যে বেশি বেগে আসে, আর এ হয়তো তার ভিতরে সে একটা চক্র কমপ্লিট করে। তাহলে ও দুইটা চক্র ফুল কমপ্লিট করে যে পজিশনে আসে, ও একটা চক্র তখন কমপ্লিট করে ওই পজিশনে আসে। মানে ওভারঅল দশা ঠিক থাকে, ওভারঅল দশাটা ঠিক থাকে। তাহলে এখানে দূরত্ব এর কম এর বেশি, তার মানে ওই সময়ে পরে তারা কিন্তু সমান দশা অতিক্রম করে, মাধ্যম ভিন্নতার কারণে এর বেগ কমে গেছে। বাট এগুলোই হলো আলো এখানে বৈশিষ্ট্য। এটাই তরঙ্গমুখের হিস্ট্রিতে বলে যে যখন আলোক রশ্মি চলে সমান সময় পরে ওই তরঙ্গগুলা এক জায়গা থেকে সৃষ্টি হয়েছে, যাচ্ছে, মাধ্যমের ভিন্নতা পাচ্ছে, বেগ কমে যাচ্ছে, কিন্তু সমান সময় পরে তাদের অতিক্রান্ত দূরত্ব কার বেশি হতে পারে, কারো কম হতে পারে, কিন্তু তারা সমদশায় উপনীত। তাহলে যেহেতু আমি একই টাইমে কাউন্ট করতেছি, তাহলে এই যে টাইমে পি থেকে ই বিন্দুতে আসে সে এ থেকে বি বিন্দুতে আসে, তাহলে পি থেকে ই বিন্দুতে আসে, ই বিন্দুতে যে দশা এই বি বিন্দুতে একই দশা। তাহলে এখানে এ বি এর সমান ব্যাসার্ধ একটা বৃত্তচাপ, আবার পিই এর সমান ব্যাসার্ধ একটা বৃত্তচাপ, এই দুই বৃত্তচাপ এখানে যোগ করলে এখানে যে রেখা এইটা তোমার আবার একটা তরঙ্গ মুখ, এইটা একটা তরঙ্গ। তাহলে এই যে বিই এই তরঙ্গ মুখ, এটা কার? এটা হইলো এই যে এপি এর আমরা গৌণ তরঙ্গ মুখ হিসাবে বলি, তরঙ্গ মুখে নতুন অবস্থা। এই আগেরটার সাথে ভিন্নতা শুধু এখানে, আর কিছু নেই। তাহলে এই জায়গায়ও তোমার এই চিত্র এই পর্যন্তই, চিত্রের বর্ণনাও এরকমেরই। এখন তোমার ওখানে যে কন্ডিশন গুলো লেখছে আগের মতোই, ওই যে আইকন, এখানে এই কোণ যোগ এই কোণ, এই দুই কোণ মিলে কত ডিগ্রি হবে? এখানে এই কোণ আর এই কোণ মিলে অবশ্যই 90 ডিগ্রি, কারণ এই যে এপি রেখাটা কি স্পর্শক না সি এ রেখার সাথে? তাহলে স্পর্শক হইলে আলটিমেটলি লম্ব হয়ে যায়, লম্ব হয়ে গেলে এই টোটাল কোণটা হলো 90 ডিগ্রি, তো এই টোটাল কোণটা আবার দুইটা কোণের সমষ্টি, তাহলে এই কোণ যোগ এই কোণ 90 ডিগ্রি বলা যায়। আবার এইটা যেহেতু অবিলম্ব এ এন, তাহলে আবার এই কোণ যোগ এই কোণও 90 ডিগ্রি, কারণ এখানে এই অবিলম্বটা এর সাথে এক্স ওয়াই এর সাথে 90 ডিগ্রি কোণ সৃষ্টি করে। তাহলে এই কমন কোণটা যদি বাদ যায়, তাহলে আইকন ইকুয়ালস টু এই যে এই কোণটাও আইকন বলা যায়, এই কোণটাকে, এই কোণটাকেও আইকন বলা যায়। বুঝো নাই? খুবই সিম্পল বিষয়, খুবই সিম্পল, যে কমন কোণ বাদ দিয়ে এইটা আইকন। আবার এই যে এখানে কোন কোনটা তোমার কথা কি এখন একটু আস্তে শোনা যায় নাকি? কথা শোনা যায়? জি স্যার, জি শোনা স্যার। যায়। জি স্যার। পাওয়ারটা অফ হয়ে গেছে। স্যার এখন কথা কথা ক্লিয়ার শোনা যায় না? স্যার যাই সব ঠিক আছে। ঠিক আছে ঠিক স্যার, আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এখন তাহলে দেখো আমি একটু কাছে এসেই বলতেছি, যদি তাহলে এই এই কোণ আর এখানে এটা আইকন হয়ে গেল, আবার এইখানে যেহেতু বি বিন্দুতে যেহেতু এটা লম্ব, এই বিই বিই যেহেতু এখানে বিই লম্ব বলতে এই এবি রেখার এই বিন্দুতে তো এই বিইটা স্পর্শক, তাহলে বি স্পর্শক হওয়া মানে কি? স্পর্শক হওয়া মানে হইল এইখানে লম্ব। কোণটা হবে 90 ডিগ্রি, এইখানে কোণটা, তাহলে এটা 90 ডিগ্রি, তোমরা সবাই এটা মানো। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তোমার এ বি ই এই ত্রিভুজটা কি? সমকোণী ত্রিভুজ।
তাহলে এইখানের কোণ আর এই কোণ মিলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণ আর এই কোণ মিলেও কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে। এই বিষয়গুলোই কিন্তু ওখানে লিখতে, ওই যে দেখো আর প্লাস, আবার তুমি খেয়াল করে দেখো, তাহলে এই কোণ যোগ এই কোণ হলো 90 ডিগ্রি। সরি, এখানে আমরা যেটা পাইছি এইটা যেহেতু 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, আবার এইটা যেহেতু অবিলম্ব, তাহলে এই কোণ আর এই কোণ এবং এই কোণ, এই দুইটা মিলে কত ডিগ্রি হয় আবার এখানে? অবশ্যই 90। 90 ডিগ্রি। তাহলে এই তো অবিলম্ব, তাহলে এখানে যদি কমন কোণটা বাদ যায়, কমন কোণ তো এইটা, যে এই কোণ যোগ এই কোণ ইকুয়াল টু 90, আবার এই কোণ যোগ এই কোণ ইকুয়াল টু 90, এইটা যদি বাদ যায় তাহলে এই কোণ আর এই কোণ সমান। তাহলে এই কোণটাকে আমরা আর কোণ বলতে পারি। যেহেতু এইটা আমার আর কোণ ছিল, আমার এখানে চিত্রটা একটু ছোট হয়ে যাওয়ার কারণে একটু হিজিবিজি মনে হচ্ছে, কিন্তু বইয়ের সাথে কিন্তু হুবহু মিল আছে, তুমি বই থেকে মিলেই নাও। জি স্যার। তাহলে এখানে এই কোণ আর এই কোণ আর হয়ে যাবে। তাহলে তোমার বইয়ে দেখো ওই দুইটা সমকোণী ত্রিভুজে একটা জায়গায় আই আর একটা জায়গায় আর ফিক্সড করে ফেলতে তারা যুক্তির মাধ্যমে। এখন যেহেতু আমার প্রতিসরণের সূত্র প্রমাণ করতে হবে, তাই স্নেলের সূত্র ব্যবহার করতে হবে। তাই স্নেলের সূত্র কি? আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন, তাহলে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়ালস কি হবে? সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়ালস টু হবে কি? এইটা যেহেতু তোমার এখানে সাইন আই, এই যে এই কোণ, তাহলে পি এ ই একটা সমকোণী ত্রিভুজ, এইটা যেহেতু সাইনের সাথে আছে, তাই সাইন আই এর পরিবর্তে কি লেখা যায়? বিপরীত বাহু বাই অতিভুজ। তাই বিপরীত বাহু কি? পিই ডিভাইডেড বাই অতিভুজ কে এই। আবার সাইন আর, এই কোণটা যেহেতু আর পেয়েছো, তাহলে ওর সাপেক্ষে বিপরীত বাহু বাই অতিভুজ, তাহলে বিপরীত বাহু কি? এবি, অতিভুজ কি? এই। বুঝো নাই? খুব সিম্পল বিষয়। বুঝছি স্যার। স্যার আপতনের জায়গাটা একটু স্যার লাগে কেন? সাইন আই থেকে। সাইন আই তো আই তো এখানে ছিল, এইটার পরিবর্তে এইটা প্রমাণ করে আনছি না। জি স্যার। তাহলে এইটা যদি হয় সমকোণী ত্রিভুজের, তাহলে এটা আবার লাগবে কিসে? সমকোণী ত্রিভুজের সাইন আই এর পরিবর্তে কি কোথায় যাওয়া যায়? আমি তো লম্ব বাই অতিভুজ। আমি কোনো ধারা বুঝি না, যেটা 9, 10 এর বিষয় তোর আপাতন, তাহলে তোর প্রতিসরণ বলতে কিভাবে? তুই না বুঝলে একটাও বুঝবি না, সাইন আইও বুঝবি না, সাইন আরও বুঝবি না। তুই সাইন আর বুঝবো, না তুই সাইন স্যার। আই বুঝবো। স্যার যখন বলতে আছেন ওই সময় স্যার আমারটা নেটওয়ার্ক অসুবিধা হয়, এর জন্য স্যার আরো বলবো। এমনি তো বুঝছি স্যার। নেটওয়ার্কের বাইরে চলে যায়। তা এখানে এই দুইটাকে যদি উল্টাই দিই তাহলে হবে কি? হবে কি? কিছুই। পি এই বাই এই এবি। এই কত যাবে? তাহলে পি ডিভাইডেড বাই এবি থাকে এখানে, তাহলে দেখো সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়ালস টু পিই ডিভাইডেড বাই এবি। পি রেখা কোনটা খুঁজো? এই যে পি, আর এবি রেখা এইটা। তাহলে পি পথের বেগ আর এবি পথের বেগ তো সমান না, এইটা এ মাধ্যম আর এইটা মনে করো বি মাধ্যম। তাহলে পিই পথের বেগ হলো সিএ আর এবি পথের বেগ মনে করো সিবি, কিন্তু সমান সময়ে আসছে পি আর এবি। তাহলে যেহেতু বেগ পি আর সি এর বেগে আসছে, তাই টি সময় পরে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে পিই সমান সমান সি এ ইন্টু টি, এটা লেখা যায় টি সময় যদি এখানে আমরা কনসিডার করি। একইভাবে এবি পথটাও কম হয়েছে, বেগটা কমে গেছে দেখে এ বেগটা আলাদাও সিবি, কিন্তু সময় তো লাগছে টি। টি সময় যেহেতু লেগেছে, তাহলে এই যে এবি এটা সমান সমান কি হবে? সিবি ইনটু বি ইনটু টি। এটা তো আমরা নরমালি বুঝি। তাহলে এখন পিই আর এবি এর পরিবর্তে যদি এই মান দুইটা বসাই, তাহলে আমরা এখানে আমাদের কি পাওয়া যায়? সিএ টি ডিভাইডেড বাই সিবি টি, টিটি কাটা যায়, টিটি কাটা যায়। তাহলে তোমাদের থাকে কি?
থাকে কি এখানে সাইন CA by CB সাইন আর ইকুয়ালস টু CA ডিভাইডেড বাই CB এইটা থাকে। তাই তোমরা পিছনের চ্যাপ্টারে পড়েছিলা, তোমাদের মনে পড়ে কিনা যে মিউ বি, এ মিউ বি, এখানে সাপেক্ষে যদি আমরা চিন্তা করি ইকুয়ালস টু মিউ বি ডিভাইডেড বাই মিউ এ ইকুয়ালস টু CA বাই সি। মনে আছে CA বাই স্যার। CB? জি স্যার। এটা আমরা জানি। এটা যদি আমরা জানি তাহলে আমরা এই জায়গায় এই যে CA বাই CB এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি না মিউ বি ডিভাইডেড বাই মিউ এ? জি স্যার। লিখতে পারি? তাহলে যদি আমরা এইটা মনে হয় উপরে উঠে গেছে, দেখা যায় না, না? এর পরিবর্তে আমরা এখানে আমরা লিখতে পারি হলো তোমার এই যে সাইন এইটা, তাহলে এইটার পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি এই যে মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। এইটার পরিবর্তে আবার কি লিখতে পারি এ মিউ বি। এটা লেখা যায় না? তাহলে এখন জি স্যার। সাইন আই বাই সাইন আর, সাইন আর, তাহলে তোমার কি ঘটনা দাঁড়াইলো আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইন ইকুয়ালস টু কি আপতিত মাধ্যমের সাপেক্ষে প্রতিসারিত মাধ্যমের প্রতিসরাঙ্ক কনস্ট্যান্ট। এটাই তো স্নেলের সূত্র। এই হলো প্রমাণ শেষ। এই জিনিসটাই প্রমাণ হচ্ছে, বুঝো নাই? জি স্যার, বুঝছি স্যার। বুঝছি বিষয় স্যার এখানে হুম, স্যার এখানে যে দুইটা তরঙ্গ ছিল যে সিএ আর কিউপি, এটা তো স্যার বায়ু আর পানি মাধ্যমে, যদি স্যার কাঁচ আর অন্য মাধ্যম দেয় সেই ক্ষেত্রে কিছু দশা একই থাকবে একই সময়? একই সময় হবে, একই সময় পরে একই দশায় উপনীত হবে। যে মাধ্যমেই যাক না কেন মাধ্যমের কারণে বেগ কমে যাবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে তারা সব একই দশায় আসে, ওই অনুযায়ী সব কমে যায়, সবকিছু ওই অনুপাতে কমে একটা নির্দিষ্ট সময় পরে একই দশায় অবস্থান করে। হয়তোবা একজনে 5টা পোল্ট্রি খাইলো আর একজনে একটা পোল্ট্রি দিয়ে আসলো, 5টা পোল্ট্রি দিয়ে আগের অবস্থানে মানে একদম শুরুতে আসলো, সে হয়তো তখন একটা পোল্ট্রি কমপ্লিট করলো। তার 5টা পোল্ট্রি কারণে সে বেশি দূরত্ব অতিক্রম করলো, সে কম দূরত্ব অতিক্রম করলো, কিন্তু তারা একই দশায় আসে, যেটা যে মাধ্যমেই হোক না কেন। তাহলে এখানে জাস্ট এই বিষয়টা তোমরা ক্লিয়ার করে ফেলবা, আর কিছু না। এরপরে তোমার নিচে এখানে একটু বিষয় আছে, ওই যে আলোর বেগে এই কথাটাই আবার ওখানে লিখছে। তোমাদেরকে আমরা শব্দ তরঙ্গও পড়িয়েছিলাম যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। সেখানে আমরা 3টা তরঙ্গের ভিতর বলেছিলাম যে একই সাথে যে কোনো 2টা পরিবর্তিত হয়। যদি এফ অন্য আরেকটা মাধ্যম যদি আমরা চিন্তা করি যে ভি আরো একটা মাধ্যমে যদি আমরা লিখি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে ওই 2 আলাদা আলাদা মাধ্যম কম্পাঙ্ক যদি পরিবর্তন হয়, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হলে ভিটি সেম থাকবে। অথবা ভি আর কম্পাঙ্ক যদি পরিবর্তন হয়, এখানেও ভি আর কম্পাঙ্ক পরিবর্তন হয়, তাহলে ল্যামডা কনস্ট্যান্ট থাকবে। আবার যদি ভি আর ল্যামডা পরিবর্তন হয় অন্য মাধ্যমে যে, তাহলে তাদের কম্পাঙ্ক সেম থাকে। 3টা একই সাথে পরিবর্তন হয় না। তাহলে এখানেও তারা এখানে আলোর জন্য আমরা এইটাকে সূত্রটাকে এভাবে আর লিখি না, এটাকে আমরা লিখি সি ইকুয়ালস টু নিউ ল্যামডা। এই নিউটা হইলো এখানে কম্পাঙ্ক আর ল্যামডাটা হইলো তোমার তরঙ্গ দৈর্ঘ্য, আর আলোর বেগটাকে আমরা সি দিয়ে বলি। তাহলে যদি 2টা আলাদা মাধ্যম হয়, তাদের কম্পাঙ্ক যদি সমান থাকে, যেহেতু মাধ্যম আলাদা, তাহলে আলাদা মাধ্যম হইলে নিঃসন্দেহে আলোর বেগটা আলাদা হয়ে যাবে। তাহলে তুমি বেগ আলাদা জানো, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে আলোর ক্ষেত্রে যখন ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রবেশ করে তখন বেগ আর সেম থাকার কোনো সুযোগ নাই, বেগ নিঃসন্দেহে চেঞ্জ, চেঞ্জ। তাহলে এ মাধ্যমে বেগ হইল সিএ, আর বি মাধ্যমে বেগ হইল সিডি। এখানেও নিউ ল্যামডা,
এখন খেয়াল করে দেখো, যেহেতু তারা সমান দূরত্ব অতিক্রম করে না, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সমান হওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। তরঙ্গ দৈর্ঘ্য যদি সমান হইতো দুইটার, তাহলে কি সমান দূরত্ব অতিক্রম করে ফেলতো? তাহলে আলোক তরঙ্গ যখন একটা মাধ্যমে ঢুকে, আর একটা আলোক তরঙ্গ যখন আরেকটা মাধ্যমে ঢুকে, তখন নিঃসন্দেহে তাদের বেগ ভিন্ন এবং তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন, তাহলে এইটা হবে এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, এইটা বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। এজন্যই দূরত্বটা কম বেশি হয়, অতিক্রান্ত দূরত্বটা সমান সময়ে। কিন্তু ওই দুইটা আলোক রশ্মি আসছে কোথা থেকে? আসছে একটা সোর্স থেকে, সুতরাং তাদের কম্পাঙ্ক সমান। কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, দুই মাধ্যমে ঢুকলেও কম্পাঙ্ক সেম থাকবে। তাহলে আমরা যদি এখানে যদি এই দুইটাকে অনুপাত করি, তাহলে সিএ ডিভাইডেড বাই সিবি ইকুয়ালস টু, আমরা এইটাকে অনুপাত করলে এইটা কাটা যায় যেহেতু সমান থাকে, এখানে আমরা লিখতে পারি ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা বি। আবার সিএ বাই সিবি এইটার পরিবর্তে আমরা এখানে লিখতে পারি এই যে মিউ বি ডিভাইডেড বাই মিউ, এরকম একটা রিলেশন দাঁড় করানো যায়। ওই তোমার নিচে এটা তারা দাঁড় করিয়ে রেখেছে। এইটাকেই তো আবার লেখা যায় এ মিউ বি। বুঝলি নাই? বুঝছি স্যার। বুঝছি স্যার। তাহলে এখান থেকে তোমরা এইটা একটু ঠিক করবা, ঠিক করার পরে নিচে ওই যে বিভিন্ন মাধ্যমে আলোর বেগ, ওটাও তোমরা একটু দেখলে দেখতে পারো, ওগুলো দেখলেও বুঝবা, না দেখলে ওগুলো নিয়ে কোনো আপত্তি নাই, দরকার নাই। এরপরে সামনের দিকে তোমরা একটু আগাবা, ওখানে ওই অঙ্কও দরকার নাই, তোমরা অঙ্ক করবা এখানে 7.9, দেখো গাণিতিক সমস্যা 7.9, আর করবা হইলো 7.10। এই দুইটা অঙ্ক তোমরা সলভ করবা, 7.9 আর 7.10। এই দুইটা অঙ্ক করার পরে এরপরে দেখো, আর বাকি দরকার নাই, ওগুলো নিয়ে এত মাথা ব্যথার কিছু নাই। এরপরে আলোর ব্যতিচার পাইছো? আলোর ব্যতিচার জি জি স্যার পেয়েছি। এটা তোমাদেরকে ওইভাবে পড়ানো লাগবে না, তোমরা নিজেরাই পারবা। নিজেরা পারবা, কিভাবে পারবা? প্রথমত এখান থেকে তো তোমাদের ফাইনালে একটা কোশ্চেন থাকবে মাস্ট, যেহেতু 5টা চ্যাপ্টার, এখন 8টা কোশ্চেন হবে, কোনো কোনো চ্যাপ্টারে 2টা কোশ্চেনও পড়বে। তার ভিতরে অষ্টম অধ্যায় 2টা কোশ্চেন পড়ে যাবে। অষ্টম অধ্যায়টাও বড় অধ্যায় কিন্তু সহজ, আর এইটা একটু ছোট অধ্যায়। এখান থেকে সাধারণত একটা তো মাস আসবেই, 2টা হয়তো বা নাও আসতে পারে বা দিতেও পারে, 2টাও। তাই 2টা দিলে অষ্টম অধ্যায় দিতে স্যার অন্যান্য কোন অধ্যায় দিয়ে 2টা করে সেট আসতে পারে? হ্যাঁ, অষ্টম অধ্যায় ছাড়া প্রথম আর তৃতীয় অধ্যায় দিয়েও কি 2টা করে সেট আসতে পারে? প্রথম আর তৃতীয় অধ্যায় 2টা থাকতে পারে, আর প্রথম অধ্যায়ও 2টা থাকতে পারে, আর লাস্টে আবার দশম অধ্যায়ে 2টা নাও থাকতে পারে। এই তাই এখন দেখা গেছে যে এখানে তোমার ব্যতিচার এর ভিতরে খুব গুরুত্বপূর্ণ। তোমার সামনে আর 3টা টপিক আছে এখানে, একটা হলো ব্যতিচার, একটা অপবর্তন, আর একটা সমবর্তন। এই আলোর মূল বডি কিন্তু এখানে। এই 3টার ভিতরে ব্যতিচারটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর এই ব্যতিচার অলরেডি তোমরা পড়ে ফেলেছো। তোমরা কোথায় পড়ছো? তোমরা পড়ছো শব্দ তরঙ্গে। সেখানে তোমরা পড়েছিলে এরকম যে দুটি উৎস থেকে প্রায় সমান কম্পাঙ্কের এবং সমান তরঙ্গ দৈর্ঘ্যের দুটি শব্দ তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়ে পরস্পরের উপর উপরিপাতিত হলে কোথাও কোথাও তীব্র শব্দ আর কোথাও কোথাও ক্ষীণ শব্দের সৃষ্টি হয়। এই যে ঘটনাটা, এটাকে বলা হয়েছিল বিট, তোমরা পড়েছো, এবং সেটা ছিল শব্দ তরঙ্গের জন্য। একদম সেম জিনিস এখানে তোমার 2টা সোর্স থেকে 2টা আলোক তরঙ্গ এভাবে সামনের দিকে অগ্রসর হয়ে
যখন পরস্পরের উপর উপরিপাতিত হয় হইলে কোন জায়গায় উজ্জ্বল আলো সৃষ্টি হয়, আবার কোন জায়গায় অন্ধকার আলো সৃষ্টি হয়। ওখানে শব্দের ক্ষেত্রে ঘটনাটা ঘটছিল তীব্র শব্দ আর ক্ষীণ শব্দ। এখানেও সেম আলোক শব্দ মানে আলোক তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয় এবং হয়ে কোথাও কোথাও উজ্জ্বল আলো আর কোথাও কোথাও অন্ধকার আলো। এই যে উজ্জ্বল আলো অন্ধকার আলো এটাকে বলা হয় ডোরা বা পট্টি, যেটা বলি, বা উজ্জ্বল ডোরা অন্ধকার ডোরা, বা উজ্জ্বল পট্টি অন্ধকার পট্টি, এরকম সৃষ্টি হয় কোন স্ক্রিনের উপরে, পর্দার উপরে এসে যখন পড়ে। এই যে ঘটনা, এটা কি বলা হয় ব্যতিচার। আলোর জন্য আমরা বলি ব্যতিচার, আর শব্দের জন্য আমরা বলেছিলাম বিট। দুইটার প্রমাণ কিন্তু সেম। ওখানেও তোমার দুইটা শব্দ তরঙ্গ অগ্রগামী তরঙ্গ ধরে আমরা y1 y2 তারপর সেই দুইটা যোগ করেছিলাম। এখানেও তোমার দুইটা তরঙ্গ y1 y2 ধরে যোগ করা হয়েছে। যোগ করে তারা একটা লব্ধি তরঙ্গ বের করছে, তার বিস্তার বের করছে। সেখান থেকে পট্টি কি জিনিস, মানে অন্ধকার ডোরা উজ্জ্বল ডোরা কি জিনিস, তাদের মধ্যবর্তী ডোরা ব্যবধান, এই সংক্রান্ত অনেক কাজ এখানে তারা করেছে। এগুলো দিয়েই সৃজনশীল কোশ্চেন আসে, খুব বেশি জটিল না। তাহলে অন্ধকার আলো সৃষ্টির শর্ত কি? তোমরা সেখানে পড়েছিলা যে তীব্র শব্দ পাওয়ার শর্ত আর ক্ষীণ শব্দ পাওয়ার শর্ত বিটের ক্ষেত্রে। এখানে তোমার উজ্জ্বল আলো পাওয়ার শর্ত আর অন্ধকার আলো পাওয়ার শর্ত একই সেম ভাবে প্রমাণ করে নিয়ে আসছে। এই কাজ তোমাদের উপরে আপাতত দিয়ে দিলাম। অবশ্যই আগামী দিন আজকে তোমরা এই বিষয় নিয়ে তোমরা হাতে কলমে তুমি সামনের দিকে আস্তে 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 তুমি আগাও, দেখবা যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তুমি বুঝতে পারবা। লাস্টে যে ডোরার ওখানে হয়তো কিছু বিষয় নাও বুঝতে পারো, সমস্যা নাই, কি বুঝো না আইডেন্টিফাই করে, তাহলে আমরা যখন পড়বো তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং এখান থেকে কিন্তু সম্ভাবনা খুবই খুবই বেশি সৃজনশীল কোশ্চেনের। সুতরাং এই জায়গাটা একটু ভালোভাবে মনোযোগী হয়ে এই জায়গাটা পড়ে। আর পিছনের জায়গাগুলো আমরা পড়ছি মূলত ওগুলো সৃজনশীল, ওগুলো বেসিকের জন্য, স্ট্রং হওয়ার জন্য আর এমসিকিউর জন্য। তাহলে এই জায়গাগুলো এখানে তোমরা সামনের দিকে অগ্রসর হবা, অগ্রসর হয়ে এখানে এই শর্তগুলো পড়বা। ব্যতিচার সংক্রান্ত কতগুলো রাশি আছে এগুলো সংজ্ঞাগুলো পড়বা, সব বোঝা যাবে। ইয়ং এর দ্বিচির পরীক্ষা, এই ব্যতিচারের যে প্রমাণটা করছে এটা বিজ্ঞানী ইয়ং করছে, এবং তিনি দ্বিচির, এখানে চির বলতে কি, চির বলতে হলো দুইটা ছিদ্র, অর্থাৎ দুইটা সোর্স থেকে, দুইটা ছিদ্র থেকে দুইটা আলোক তরঙ্গ পাস করে দিছে। তাই দুইটা আলোক তরঙ্গ পাস করে দেওয়া দুইটা ছিদ্র দুইটা সোর্সের মতো কাজ করে, এবং দুইটা সোর্স থেকে দুইটা রশ্মি গেছে, দুইটা অগ্রগামী তরঙ্গ, আলোক তরঙ্গ, সেটা যে পর্দার উপরে পড়ছে অর্থাৎ উপরিপাতিত হয়েছে, তারপরে লব্ধি তরঙ্গ সৃষ্টি হয়েছে। এই ঘটনাটা সে এখানে ব্যাখ্যা বিশ্লেষণ প্রমাণ করছে। তাই তোমরাও এইভাবে প্রমাণ করবা। সামনে আগেই দেখো, পরিচিত পরিচিত মনে হবে। তাহলে প্রমাণ করে ওইটা দেখবা। পর্দায় উজ্জ্বল এবং অন্ধকার ডোরার অবস্থানটা একটু সামনের দিকে অগ্রসর হয়ে দেখবা। এখানেও তোমার কিন্তু একটা কন্ডিশন আছে, সেখানে শব্দ তরঙ্গে পড়েছিলা যে দশা পার্থক্য পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক, এখানেও আছে যে দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক, এই জিনিসটা এখানেও ঘটে। পরে এখানে এক দুটো অঙ্ক আছে, 7.12 7.13, এই অঙ্ক একটু দেখো। তারপরে ডোরা ব্যবধান বা ডোরার প্রস্থ, যেটা নিয়ে তোমাদেরকে খুব জ্বালায়, মানে এই সব জায়গায় খুব সূক্ষ্ম ভুল হয়, সূক্ষ্ম ভুল মানে টোটাল শেষ। তাহলে ডোরা ব্যবধান ডোরার প্রস্থ এই বিষয়গুলো কিভাবে বলছে, কিভাবে হিসাবটা করতে হয়, মাথা খাটাও, বুঝতে পারবা, জটিল কিচ্ছু না। মাথা খাটিয়ে এখানে সূত্রগুলো আইডেন্টিফাই করো। এততম উজ্জ্বল ডোরার দূরত্ব কত সেন্টার ডোরা থেকে, এততম ডোরার দূরত্ব কত অন্ধকার ডোরার দূরত্ব কত, এই দূরত্বগুলোর সূত্রের হিসাব আছে এখানে। সামনে অগ্রসর সূত্রগুলো দেখো, দেখে তোমরা এখানে গোটা 2-3 অঙ্ক আছে, অঙ্কগুলো দেখো। অর্থাৎ আলোর অপবর্তনের আগ পর্যন্ত তোমরা পড়ে মোটামুটি আয়ত্তে আনার চেষ্টা করো। এরপরে আমরা হয়তো 1-2 লেকচার দিয়ে এর যাবতীয় বিষয় সৃজনশীল কোশ্চেন টোশ্চেন ক্লিয়ার করে দেব। তোমাদের কাজ হলো আগে বিষয়টা ভাঙ্গা,
তোমরা ভাঙবো, তারপরে আমরা তার ফিনিশিং দিয়ে দেবো। ওকে, আল্লাহ হাফেজ। তা আগামী দিন থেকে আমাদের পড়া কিন্তু কয়টায়? নিঃসন্দেহে 9টায়, যেহেতু কারো কোনো আপত্তি নাই, কেউ আপত্তি জানাও নাই, এজন্য আমরা 9টায় নিয়ে গেলাম। আর যদি কারো হয় অফলাইনে পড়তে চাও, তাহলে তোমরা অফলাইনেও আসতে পারো, সেম পড়া। এবং অফলাইনে পড়াটা হবে শুধু একটা ব্যাচে, যেটা হলো রবি মঙ্গল বৃহস্পতি সকাল 8টায়। ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।